দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংক নিয়ে সর্বপ্রথম ২০১৩ সালে র্যাঙ্কিং তৈরি করে বণিক বার্তা। তারপর থেকে ধারাবাহিকভাবে এই র্যাঙ্কিং প্রকাশ করা হচ্ছে। আর ২০২০ সালের ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এবার তৈরি করা হয়েছে নবমতম র্যাঙ্কিং। বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে 7টি নির্দেশকে এই র্যাঙ্কিং তৈরি করেছে বণিক বার্তা। আর বণিক বার্তার এই র্যাঙ্কিংয়ে এবারের যে ফলাফল তাতে দেখা যাচ্ছে ২০২০ সালে দেশের সেরা ব্যাংক ছিল ডাচ বাংলা ব্যাংক। দ্বিতীয় স্থান অর্জন করেছে ইস্টার্ন ব্যাংক, আর তৃতীয় স্থানে উঠে এসেছে দ্য সিটি ব্যাংক। বণিক বার্তা নিউজ রুমে আজ থাকছে সেরা ব্যাংক ২০২০ নিয়ে পর্যালোচনা। আর এই পর্যালোচনায় আপনাদের সঙ্গে আমি আছি ইমামুল হাসান আদনান, আর আমাদের সঙ্গে পর্যালোচনায় যুক্ত হয়েছেন বণিক বার্তা নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান রাহাত। মেহেদী হাসান রাহাত, আপনাকে স্বাগত জানাচ্ছি বণিক বার্তা নিউজ। আপনাকে ধন্যবাদ। রাহাত, আমি যেমনটি বলছিলাম, আজকে আমাদের প্রতিবেদনে যেমনটি লেখা হয়েছে যে আমরা এবারে নবমতম বারের মতো সেরা ব্যাংক ২০২০ সালের জন্য র্যাঙ্কিং তৈরি করেছি, এবং সেই র্যাঙ্কিংয়ে সেরা 10 ব্যাংক এবং সবগুলো ৩০টি ব্যাংক পুঁজিবাজারের তালিকাভুক্ত সবগুলো ব্যাংকের আর্থিক একটি স্বাস্থ্যের একটি পরিমাপ উঠে এসেছে। এবং সেক্ষেত্রে আমরা যেটি দেখছি যে কিছু ব্যাংক ২০১৯ সালের তুলনায় ভালো করেছে, তার অবস্থান উন্নতি করেছে, আবার কিছু ব্যাংক ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে অনেক পিছিয়ে গিয়েছে। এক্ষেত্রে ২০২০ সাল তো আমরা জানি যে করোনা মহামারীর একটি ছোবলে দেশের অর্থনীতি থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতি আসলে একটি বিপর্যস্ত পরিস্থিতি পার করেছে। সেই মুহূর্তে এই যে ব্যাংকগুলোর যে র্যাঙ্কিং করা হলো, সেই র্যাঙ্কিংয়ে আপনি মৌলিকভাবে কি পরিবর্তন দেখেন, আর কিসের ভিত্তিতে আসলে বণিক বার্তার এই যে 7টি প্যারামিটার আমরা যেটি বলছি সেই বিষয়গুলোর সঙ্গে আপনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন, এবং সেই প্যারামিটারগুলো সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। এবার নভেম্বরের মতো যে র্যাঙ্কিংটি করলাম, আমরা গত বছর এই করোনা মহামারীর সময়ই আসলে আমরা অষ্টমবারের মতো যে র্যাঙ্কিংটি প্রকাশ করেছিলাম গত বছর, সেটিও ছিল এই করোনা মহামারীর সময়। এবছর আমরা ২০১৯ সালের ২০১৯ সালের প্রতিবেদনের ভিত্তিতে এবছর আমরা বলতে পারি যে আসলে এই কোভিড মহামারী চলাকালীন সময় আমাদের ব্যাংকের দ্বিতীয় র্যাঙ্কিং বলা যায়। তো আমরা যেটা দেখছি যে আসলে এই কোভিড এর কারণে সরকারের পক্ষ থেকে, তারপরে হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে, যে সারা বিশ্বব্যাপী আসলে বিভিন্ন ধরনের আপনার পলিসি সাপোর্ট দেওয়া হয়, এবং হচ্ছে যে মানে সেটির কারণে কিন্তু আপনার ব্যাংকগুলোর তাদের প্রভিশন সংরক্ষণ করা ক্ষেত্রে, তারপরে হচ্ছে যে খেলাপি ঋণ দেখানো, এইসব বিষয়ে কিন্তু তারা অনেকটাই কিন্তু আপনার ছাড় পাচ্ছে, যেটা ক্ষেত্রে কিন্তু আমরা স্বাভাবিক সময়ে ব্যাংকগুলোর যে আর্থিক স্বাস্থ্যর যে পরিস্থিতি বা যে অবস্থা আমরা দেখতে পাই, সেটার তুলনায় কিন্তু এখন এর প্রেক্ষাপটটা একটু ভিন্ন। তো এই অবস্থাতে আমরা যেটা দেখছি যে আসলে আমরা যদি দেখি এখানে আমাদের র্যাঙ্কিং এ শীর্ষ 3টি স্থানে কিন্তু আসলে খুব বেশি আপনার পরিবর্তন কিন্তু আপনার হয়নি। শুধু বলা যায় যে সিটি ব্যাংক গত বছরের র্যাঙ্কিং এ শীর্ষ 3-এর বাইরে ছিল, তারা এবার শীর্ষ 3-এ জায়গা করে নিয়েছে। এছাড়া কিন্তু আপনার এই ডাচ বাংলা, ইবিএল, এগুলো কিন্তু ঘুরে ফিরে কিন্তু আপনার এই শীর্ষ 3 ব্যাংকের মধ্যেই কিন্তু আপনার স্থান করে নিয়েছে। গতবার শীর্ষ ব্যাংক ছিল ইস্টার্ন ব্যাংক, এবং সেই জায়গায় থেকে ইস্টার্ন ব্যাংক এবার দ্বিতীয় স্থানে নেমে গেছে, ডাচ বাংলা শীর্ষস্থানে আবার ফিরে এসেছে বলা যায় আর কি। তো আমরা যদি র্যাঙ্কিং এর একটু ইয়েগুলোতে দেখি, এবার কিন্তু আপনার ব্র্যাক ব্যাংকের কথা যদি আমরা বলতে পারি, যে ব্র্যাক ব্যাংক এবছর 4-এ নেমে গেছে, যেটা হচ্ছে যে গত বছর শীর্ষ 3-এ ছিল। পূবালী ব্যাংকের কথা আমরা বিশেষভাবে বলতে পারি যে পূবালী ব্যাংক আপনার গত বছর ছিল 24তম অবস্থানে, এই বছর 16 ধাপে গিয়ে আপনার 8ম অবস্থানে উঠে এসেছে। হ্যাঁ, আমরা র্যাঙ্কিং এর মোটামুটি একটি ধারণা পেলাম। আমরা তো বলছি যে বৈশ্বিক বা মানদণ্ডের স্বীকৃত 7টি নির্দেশকে আসলে আমরা এই পরিমাপটি করে থাকি, এই র্যাঙ্কিংটি করে থাকি, এবং এবারে নবমতম বারের মতো এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যদি 7টি নির্দেশক সম্পর্কে যদি আমাদের দর্শক এবং পাঠকদের উদ্দেশ্যে কিছু বলেন। আদনান, আপনি যেমনটা বলছিলেন যে র্যাঙ্কিং এর যে বিষয়গুলো, হ্যাঁ, আমরা হচ্ছে যে আমাদের এই র্যাঙ্কিং এ আমরা কিন্তু সেরা ব্যাংক নির্ধারণের ক্ষেত্রে আমরা হচ্ছে যে টোটাল 2টি ক্যাটাগরিতে আমরা করে থাকি। একটা হচ্ছে যে মানে 7টি নির্দেশকের ভিত্তিতে সার্বিক স্কোর, আর একটা হচ্ছে যে আপনার 5টি নির্দেশকের ভিত্তিতে স্কোর। তো আমরা যে 7টি নির্দেশককে বিবেচনায় নিয়ে থাকি সার্বিকভাবে একটা ব্যাংকের আর্থিক স্বাস্থ্য পরিমাপের জন্য, ওই নির্দেশকগুলোর মধ্যে রয়েছে রিটার্ন অন অ্যাসেট বা সম্পদের বিপরীতে তার কি পরিমাণ আয় হয়েছে, তারপরে রিটার্ন অন ইকুইটি কিংবা শেয়ার হোল্ডারদের বিনিয়োগের বিপরীতে কি আয় হয়েছে, তারপরে হচ্ছে যে এনপিএল রেশিও বা খেলাপি ঋণের পরিমাণ, তারপরে আরেকটা রয়েছে ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও বা মূলধন পর্যাপ্ততার অনুপাত। তারপরে আমরা হচ্ছে যে একটা ব্যাংকের নিট মুনাফাকেও একটা অন্যতম নির্দেশক হিসেবে বিবেচনা করে থাকি। তারপরে আরেকটি রয়েছে হচ্ছে যে নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার, শেয়ার প্রতি সম্পদ মূল্য যেটা, সেটাকে হচ্ছে যে আমরা বিবেচনায় নিয়ে থাকি।
আর আরেকটা সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে যে অপারেটিং প্রফিট পার ব্রাঞ্চ কিংবা শাখা প্রতি আপনার ব্যাংকের যে পরিচালন যে মুনাফা, এই মোটামুটি এই 7টি নির্দেশককে আমরা নিয়ে থাকি। এর বাইরে আমরা হচ্ছে যে 5টি নির্দেশকের ভিত্তিতে আরেকটা যেটা স্কোর করি, সেই স্কোরে আমরা হচ্ছে যে নেট মুনাফা এবং হচ্ছে যে এনএবি, এই 2টি নির্দেশককে আমরা বাদ দিয়ে বাকি 5টি নির্দেশকের ভিত্তিতে আমরা একটা র্যাঙ্কিং করে থাকি। তো এবছর আমরা যদি দেখি যে একটু আগে যেটা বলছিলাম যে 7টি নির্দেশকে তো আপনার শীর্ষ ব্যাংক হয়েছে ডাচ বাংলা, তারপরে ইবিএল, তারপরে সিটি ব্যাংক। আর অন্য 7টি ব্যাংকগুলো সম্পর্কে যদি বলেন। আর 5টি নির্দেশকের ভিত্তিতে এবছর শীর্ষ ব্যাংক হয়েছে ইবিএল, ডাচ বাংলা এবং সিটি। এক্ষেত্রে আমরা যদি দেখি যে মানে 7টি নির্দেশকে ইবিএল পিছিয়ে গেল, 5টি নির্দেশকের ভিত্তিতে আবার ইবিএল শীর্ষস্থানে আছে। আর এর বাইরে আমরা যদি বাকি 7টি ব্যাংকের কথা যদি বলি, যে সার্বিক স্কোরের ভিত্তিতে 4র্থ স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক, 5ম স্থানে রয়েছে যমুনা ব্যাংক, 6ষ্ঠ স্থানে রয়েছে ইসলামী ব্যাংক, 7 নম্বরে ছিল প্রিমিয়ার ব্যাংক, 8 নম্বরে পূবালী, 9 নম্বরে ট্রাস্ট এবং 10 নম্বরে ঢাকা ব্যাংক রয়েছে। তো ঢাকা ব্যাংক গত বছরও 10 নম্বরেই ছিল, তার অবস্থান অপরিবর্তিত রয়েছে। 5টি নির্দেশকে যদি বা অন্য সেরা ব্যাংকগুলোর কথা বলেন, সেগুলো কি একই রকম? আচ্ছা, 5টি নির্দেশকের ভিত্তিতে সেরা ব্যাংকের যদি বলি যে 4 নম্বরে প্রিমিয়ার ব্যাংক, 5 নম্বরে আছে যমুনা ব্যাংক, 6 নম্বরে আছে ট্রাস্ট ব্যাংক, 7 নম্বরে ঢাকা ব্যাংক, 8 নম্বরে ব্র্যাক ব্যাংক, 9 নম্বরে ব্যাংক এশিয়া এবং 10 নম্বরে ছিল সাউথ ইস্ট ব্যাংক। তো মোটামুটি আমরা যদি দেখি আসলে যে আমাদের র্যাঙ্কিং এর এই নির্দেশকে যে ব্যাংকগুলোর নাম উঠে এসেছে, তো এমনিতে আমরা তো হচ্ছে যে এই র্যাঙ্কিং গুলো করার সময় আমরা 7টি নির্দেশকের ভিত্তিতে তাদের আর্থিক স্বাস্থ্য পরিমাপ করে সেগুলোকে একটা র্যাঙ্কিং করে স্কোরিং এর মাধ্যমে হচ্ছে যে আমরা তাদেরকে এই র্যাঙ্কিংটা করেছি। তো এছাড়াও কিন্তু আমরা যদি এমনিতেও সার্বিকভাবে যদি দেখি যে ব্যাংকিং সেক্টরে তো মোটামুটি হচ্ছে যে সবাই যে ব্যাংকগুলোর মানে তাদের পারফরমেন্সের ভিত্তিতে যে ব্যাংকগুলোকে আপনার সবাই প্রায়োরিটি দেয় বা সবাই হচ্ছে যে এই ব্যাংকগুলো কি মনে করে ভালো ব্যাংক, তো আমাদের র্যাঙ্কিং এর শীর্ষে যারা ছিল সেটার সাথে কিন্তু সাধারণের যে ধারণা সেটার অনেকটাই আসলে প্রতিফলন বলা যায় বা সেটার সাথে অনেকখানি কিন্তু আপনার ম্যাচ করছে। মানে ব্যাংকের ব্যালেন্স শিটে যেটি প্রতিফলন সেটি পাবলিক প্রতিফলন দুটার দিক থেকে আসলে অনেকটা প্রায় কাছাকাছি। রাহাত, আমি যদি আপনার কাছে জানতে চাই যে আমরা তো 7টি নির্দেশকের 70 মার্ক স্কোরের মধ্যে মার্কিং করেছি ব্যাংকগুলোকে এবং একসঙ্গে 5টি স্কোরিং এর 50 মার্কের মধ্যে 5টি নির্দেশকে স্কোরিং করেছি। তো আমি যদি বলি যে ব্যাংকগুলো সামগ্রিকভাবে আসলে কেমন মার্ক পেলো এই 70 স্কোরের মধ্যে কিংবা 50 স্কোরের মধ্যে? আচ্ছা, এখানে একটা যেটা হচ্ছে যে আমরা কিন্তু ওই বছর আরেকটা যে তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমরা মূলত পুঁজিবাজারে যে তালিকাভুক্ত ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলোকে নিয়ে আসলে আমরা র্যাঙ্কিংটা করে থাকি। তো আমরা গত বছর পর্যন্ত হচ্ছে যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ছিল 30টি। তো এই বছর আরেকটি নতুন এক ব্যাংক যোগ হয়েছে, কিন্তু যেহেতু মানে এই বছরের সদ্যই পুঁজিবাজারে এই ব্যাংকটি তালিকাভুক্ত হয়েছে, এই জন্য আসলে আমরা এই বছরের র্যাঙ্কিং এ ওই নতুন ব্যাংকটিকে আমরা বিবেচনায় নেইনি। তো সামনের বছর আমরা ওই ব্যাংকটিকেও আপনার বিবেচনায় নিব। তো আমরা এখানে যেটা দেখছি আমাদের এই র্যাঙ্কিং এ, এখানে আমরা যদি বলি যে মার্কিং এর ক্ষেত্রে যে মানে সার্বিক যে স্কেল 70, সেই স্কেলে কিন্তু আপনার হচ্ছে যে শীর্ষ 3টি যে ব্যাংক আপনার ডাচ বাংলা, ইবিএল এবং সিটি, তারাই কিন্তু হচ্ছে যে আপনার বলি যদি 50% বেশি বা 50% স্কোর অর্জন করতে পেরেছে। এর বাইরে কিন্তু বাদ বাকি 27টি ব্যাংক কিন্তু আপনার 50% কম স্কোর পেয়েছে। তো একইভাবে আবার হচ্ছে যে আমরা যদি 5টি নির্দেশকের ভিত্তিতে দেখি, সেখানে আসলে দেখা যাচ্ছে যে শীর্ষ 2 ব্যাংক আপনার অর্ধেকের বেশি নম্বর অর্জন করতে পেরেছে, বাকিরা কিন্তু আপনার সেই অর্ধেকের কম নম্বর পেয়েছে। তার মানে রাহাত, আমরা এটি বলতে পারি যে বাংলাদেশের ব্যাংকগুলোর যতই আমরা গ্রেডিং করি না কেন, যে ফার্স্ট সেকেন্ড থার্ড যাই বলি না কেন, সামগ্রিকভাবে আসলে 70 স্কোরিং এর মধ্যে অর্ধেক মার্ক পাওয়া বা 50 স্কোরিং এর মধ্যে অর্ধেক মার্ক পাওয়া, তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের ব্যাংকগুলোর আর্থিক ভিত আসলে অতটা শক্তিশালী হয়ে মানে এর থেকে এটাই আপনার বোঝা যায় যে আসলে বিভিন্ন নির্দেশকে, এখানে আমরা যেই 7টি নির্দেশককে ব্যবহার করেছি আমাদের র্যাঙ্কিং এর জন্য, আসলে অধিকাংশ ব্যাংকেরই আসলে এই নির্দেশকগুলোতে আরো উন্নতি করার প্রচুর সুযোগ রয়েছে এবং তারা যদি সর্বোচ্চ নাম্বার বা তাদের যে স্কোরিং, সেই স্কোরিং যদি তারা আরো বেটার করতে চান, তাহলে আসলে এই নির্দেশকগুলোতে তাদের আপনার জোর দিতে হবে এবং যাতে হচ্ছে যে এই নির্দেশকগুলোর পারফরমেন্স ভালো হলে সামনের বছরগুলোতে যাতে তাদের আপনার স্কোরিংটা বেশি আসে। রাহাত, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমাদের এখানে যে 7টি নির্দেশকে যে সূচক বা যে মার্ক নম্বর ধরা হয়েছে, সেই সমস্ত নম্বরগুলোর বন্টন কিভাবে হলো? আমরা যেটা বলছিলাম যে 7টা নির্দেশকের ভিত্তিতে আমরা এই ব্যাংকগুলোর র্যাঙ্কিং করেছি। তো এই 7টি নির্দেশকে আসলে ব্যাংকগুলোর প্রত্যেকটা ব্যাংকের ইন্ডিভিজুয়াল ব্যাংকের যে পারফরমেন্স, তো সেই পারফরমেন্স গুলোকে আমরা আসলে একটা স্কোরিং এর বেসিসে আসলে এই র্যাঙ্কিংটা আমরা নির্ধারণ করেছি।
তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে ROA বা রিটার্ন অন অ্যাসেট, এক্ষেত্রে আমরা হচ্ছে যে সর্বোচ্চ ভ্যালু ধরা হয়েছে 5%। 5% যদি হয় তাহলে সে সে সর্বোচ্চ 10 নম্বরই পাবে, সর্বোচ্চ নম্বর পাবে নম্বর ওই পাবে। নির্দেশকে, ওই ইন্ডিকেটরে। তারপরে ROE রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রে এটিকে সর্বোচ্চ ভ্যালু ধরা হয়েছে 30%। তারপরে আমরা যদি বলি যে এনপিএল রেশিও, খেলাপি ঋণের হার যেটা, সেটাতে হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু আবার একটু উল্টো, খেলাপি ঋণের হার যত কম থাকবে তার নম্বর তত বেশি। তো এই ক্ষেত্রে আসলে সবচেয়ে মানে 1% থাকলে সে হচ্ছে যে সর্বোচ্চ নম্বর পাবে, সর্বোচ্চ মার্ক মানে 10 এর 10 পাবে। তারপরে আমরা যদি মূলধন পর্যাপ্ততার অনুপাতের ক্ষেত্রে আসি, তাহলে এই ক্ষেত্রে সর্বোচ্চ মূল ভ্যালু ধরা হয়েছে 20%। আর নিট মুনাফার ক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমরা যেই স্ট্যান্ডার্ডটা সেট করেছি সেটা হচ্ছে যে আপনার 1000 কোটি টাকা। যে কোনো ব্যাংক যদি 1000 কোটি টাকার যদি তার নিট মুনাফা হয় তাহলে হচ্ছে যে আমাদের সে 10 এ 10 পাবে। আমাদের যে র্যাঙ্কিং, এই র্যাঙ্কিং অনুযায়ী সে হচ্ছে কিন্তু সর্বোচ্চ বাংলাদেশে কোনো ব্যাংকই হ্যাঁ, তো না, আসলে এখন পর্যন্ত মানে কেউ 1000 কোটি টাকার অর্ধেকও প্রায় 1000 কোটি টাকার বেঞ্চমার্ক আসলে এখন পর্যন্ত কোনো ব্যাংকই আসলে পার হতে পারেননি। শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএবির ক্ষেত্রে আমরা নির্ধারণ করেছি সর্বোচ্চ 100 টাকা। তার মানে তো আমাদের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানিরই বা কোনো ব্যাংকেরই আসলে শেয়ার আমাদের দেশের মানে ব্যাংকিং খাতের যে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কারোরই আসলে 100 টাকার মতো এনএবি কারোরই নেই। আর সবশেষে যেটা হচ্ছে যে শাখাপতি যে পরিচালন মুনাফা, সেটা আসলে প্রতি শাখা প্রতি আমরা 10 কোটি টাকা করে হচ্ছে যে পরিচালন মুনাফাকে আমরা মানে সর্বোচ্চ ভিত্তি ধরে নিয়েছি। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমাদের ব্যাংকগুলো অনেক পিছিয়ে আছে, 10 কোটি টাকা মানে আমার সর্বোচ্চ মার্কে পাই। মানে হচ্ছে সব মিলিয়ে 60টি সূচকে যে আপনি 70 মার্ক ধরলেন, সেক্ষেত্রে আসলে কোনো ব্যাংকই যেহেতু কাঙ্ক্ষিত, আমরা যেটি দেখছি যে সর্বোচ্চ নম্বর পেয়েছে ডাচ বাংলা ব্যাংক, সেটা 38.33। তার মানে হচ্ছে যে কোনো তারাও কাছাকাছি মোটামুটি অর্ধেক নম্বর পেয়েছে। মানে ওই ক্ষেত্রে আমি সেই যেটা বলছিলাম যে আসলে বিভিন্ন নির্দেশকগুলোতে যারা ভালো করেছে তাদের আসলে কিন্তু আরো ভালো করার সুযোগ আছে, নিজেদের স্কোরিং বাড়ানোর আরো সুযোগ রয়েছে। কারণ হচ্ছে যে নম্বরের দিক থেকে যেহেতু মানে বেশ কম নম্বরই পেয়েছে বলা যায়, কারণ অর্ধেকের বেশি নম্বর পেয়েছে মাত্র 3টি ব্যাংক। রাহাত আমাদের সঙ্গে আজকের নিউজ রুমে যুক্ত আছেন। আমাদের ডাচ বাংলা ব্যাংক, যে ব্যাংকটি 2020 সালের স্কোরিং এ সবচেয়ে বেশি মার্ক পেয়ে সেরা ব্যাংক নির্বাচিত হয়েছে, সেই সেরা ব্যাংকের শীর্ষ নির্বাহী আবুল কাশেম মোহাম্মদ শিরিন। আমরা শিরিনের মুখ থেকেই শুনবো তার ব্যাংকের পারফরমেন্স সম্পর্কে। বণিক বার্তাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে তারা প্রতি বছর বাংলাদেশে অবস্থিত ব্যাংকগুলোর আর্থিক বিবরণী পর্যালোচনা করে সবগুলো ব্যাংকের একটি রেটিং করে থাকে। তাতে ব্যাংকগুলোর মধ্যে ভালো করার একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। আমি আনন্দিত এই জন্য যে ডাচ বাংলা ব্যাংক এবারও প্রথম স্থান অর্জন করেছে। এ নিয়ে ডাচ বাংলা ব্যাংক কয়েকবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা জানি একটা ব্যাংকের প্রফিট সমান হলো ইনকাম থেকে এক্সপেন্ডিচারকে মাইনাস করলে যা থাকে তাই। ব্যাংকের সবচেয়ে বড় ইনকাম আসে লোনস এন্ড অ্যাডভান্সের যে ইন্টারেস্ট তা থেকে। আর ব্যাংকের সবচেয়ে বড় এক্সপেন্ডিচার হলো ডিপোজিটের যে ইন্টারেস্ট দেওয়া হয় তা। ব্যাংকসমূহ সাধারণত দেখা গেছে যে লোনস এন্ড অ্যাডভান্সের ইনকাম বৃদ্ধির মাধ্যমে, অর্থাৎ লোনস এন্ড অ্যাডভান্স বৃদ্ধির মাধ্যমে প্রফিট অর্জন করার চেষ্টা করে। কিন্তু ডাচ বাংলা ব্যাংক এখানে ডিপোজিটের যে ইন্টারেস্ট তা কিভাবে কমানো যায় সেই চিন্তা করবে। লো কস্ট ডিপোজিট বৃদ্ধি করতে হবে এবং হাই কস্ট ডিপোজিট কমাতে হবে। ডাচ বাংলা ব্যাংক ম্যাসিভ ইনভেস্টমেন্ট ইন আইটি অটোমেশনের মাধ্যমে তা অর্জন করতে সক্ষম হলো। ফলে বর্তমানে ডাচ বাংলা ব্যাংকের এফডিআর টোটাল ডিপোজিটের 10 ভাগেরও নিচে রয়েছে। ডাচ বাংলা ব্যাংকের কোর ব্যাংকিং এ প্রায় 1 কোটি গ্রাহক রয়েছে এবং সব কিছু মিলে ডাচ বাংলা ব্যাংকের রয়েছে 3.5 কোটি গ্রাহক। এসবই ডাচ বাংলা ব্যাংকের সম্পদ এবং এভাবেই ডাচ বাংলা ব্যাংক তার খরচ কমাতে সক্ষম হয়েছে। তাছাড়া লোন দেওয়ার ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংক অত্যন্ত সতর্কতা অবলম্বন করছে। কোনোভাবেই খারাপ হয়ে যেতে পারে এমন কোন প্রজেক্টে ডাচ বাংলা ব্যাংক লোন দেয় না। ফলে লোন থেকে যে ইনকাম আসে তা থেকে ডিফল্ট লোনের কারণে ইনকাম কমে যাওয়ার সম্ভাবনা থাকে না। এ হলো লোনস এন্ড অ্যাডভান্স এবং ডিপোজিট ম্যানেজমেন্টের মাধ্যমে কিভাবে ব্যাংকটাকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় তার একটি চিত্র। তাছাড়া রয়েছে ডাচ বাংলা ব্যাংকের একটি দক্ষ কর্মী বাহিনী। আমরা বরাবরই রিক্রুটমেন্ট শতভাগ আনবায়াসড ভাবে করে আসছি। রিক্রুটমেন্টের পর কর্মীদের মধ্যে একটি প্রতিযোগিতা সৃষ্টি করতে হয়।
তার জন্য ডাচবাংলা ব্যাংকের রয়েছে একটি সুন্দর রেটিং সিস্টেম এবং এটি সম্পূর্ণ তাদের টার্গেট এবং অর্জনের উপরে ভিত্তি করে করা হয়। ফলে প্রত্যেকেই আগে থেকেই বুঝতে পারে তার রেটিং কি হবে এবং সেই রেটিং এর সাথে লিঙ্ক করা থাকে তার প্রমোশন, বছর শেষে কয়টি ইনক্রিমেন্ট পাবে তা এবং কতগুলো বোনাস পাবে তা। ফলে এমপ্লয়ীদের ভিতরে কাজের জন্য একটা বড় ধরনের প্রতিযোগিতা সৃষ্টি হয়, ব্যাংক ভালো করছে। এছাড়া প্রকিউরমেন্টের ক্ষেত্রেও ডাচবাংলা ব্যাংক সবসময় সতর্ক, কোনোভাবেই যেন এখানে সবসময় সততা বজায় রাখা যায় সেই চিন্তা করে যাচ্ছে। এতে ব্যাংকের খরচ অনেকাংশে কমে যাবে। ডাচবাংলা ব্যাংকের রয়েছে একটি অত্যন্ত ভালো এবং দক্ষ বোর্ড অফ ডাইরেক্টরস, ফলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় যা ব্যাংকের উন্নয়নে সমূহ ভূমিকা পালন করছে। সর্বোপরি ব্যাংকের রয়েছে একটি দক্ষ এবং অভিজ্ঞ টপ লেভেল ম্যানেজমেন্ট, যারা দক্ষতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে এই সব কিছু মিলেই আজকের অর্জন এবং সেই অর্জনকে স্বীকৃতি দিল বণিক বার্তা। আমি অত্যন্ত সাদরে সেই অর্জনটি গ্রহণ করছি। ধন্যবাদ। আদনান, আসলে আপনার কাছে একটি বিষয় জানার ছিল। আপনি তো আসলে ব্যাংক সেক্টর নিয়ে অনেকদিন ধরেই কাজ করছেন। তো আমরা শুরুতে যেটা বলছিলাম যে কোভিড-19 মহামারীর কারণে ব্যাংকিং সেক্টরের একটা নীতি শৈথিল্য বলি কিংবা নীতি সুবিধা বলি, যাই বলি কেন, ব্যাংকগুলো সেটি ভোগ করছে। তো আসলে এবারের র্যাঙ্কিং নিয়ে আপনি তো ব্যাংক সেক্টরের যারা ছিলেন, বিভিন্ন ব্যাংকের এমডি, তাদের সাথে কথা বলেছেন। আসলে আমরা এবারের র্যাঙ্কিং থেকে আসলে যেই চিত্রটি উঠে এসেছে, তো এর সাথে আপনি আসলে আপনি পরিস্থিতিটা কিভাবে দেখছেন আর কি, বা আপনি ব্যাংকারদের সাথে কথা বলেছেন, ওনারা কি বলছেন আসলে এই ব্যাংকগুলোর এই পারফরমেন্সের বিষয়ে, বা বিভিন্ন নির্দেশককে ব্যাংকগুলোর যে চিত্র উঠে এসেছে। আমরা যদি বলি যে এখানে আমাদের যে খেলাপি ঋণের কথাই যদি বলি, কিংবা হচ্ছে যে নিট মুনাফার কথাই যদি বলি, কিংবা মূলধন পর্যাপ্ততার অনুপাত, এই বিভিন্ন নির্দেশক, এই ক্ষেত্রে ব্যাংকারদের আসলে অভিমত কি? রাহাত, আপনি জানেন যে যে কোনো একটি ব্যাংকের মূল সম্পদ হচ্ছে তার ঋণ। তো সেই ঋণ যদি খারাপ হয়, সেই অ্যাসেট বা সম্পদ বা অ্যাসেট যদি মন্দমানের হয়, তাহলে সেই ব্যাংকের সামগ্রিক সকল পারফরমেন্স, সকল নির্দেশকই কিন্তু নিচের দিকে পড়ে যায় এবং সে পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় যায়। তো 2020 সালে যেহেতু করোনা মহামারীর মতো এরকম একটি বৈশ্বিক মহামারীর কারণে বাংলাদেশ ব্যাংক যে নীতি ছাড় দিয়েছে এখন পর্যন্ত, সেই নীতি ছাড় আসলে ইতিহাসেই নজিরবিহীন। এবং একটি বছর 2020 সাল ব্যাপী কিন্তু আমরা দেখেছি যে পুরো কোনো ঋণ পরিশোধ না করেও ব্যাংক থেকে গ্রাহকরা ওয়েবার পেয়েছে যে তারা খেলাপি হয়। আবার এর বিপরীতে হচ্ছে যে ব্যাংকগুলোতে তো কোনো সঞ্চিতিও কিন্তু সংরক্ষণ করতে হয়, বাড়তি সঞ্চিতিও সংরক্ষণ করতে হয়নি। কিন্তু অনেক ব্যাংকই হয়তো নিজেদের তাগিদের ক্ষেত্রে যে ব্যাংকের ভিত শক্তিশালী রাখার জন্য তারা নিজেরা বাড়তি কিছু সঞ্চিতি সংরক্ষণ করেছে, যেটি আমরা আমাদের এই স্কোরিং করতে গিয়ে সেটির একটি প্রতিফলন আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি। তো ব্যাংকের 2021 সালকে এখন যেহেতু করোনার দ্বিতীয় ঢেউ চলছে, আপনি জানেন যে আজকে অলরেডি বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করেছে এবং মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংকের যে পলিসি, সেই পলিসিতে কিন্তু এই কথাটি ব্যক্ত করেছে যে যে সমস্ত ওয়েভার বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে দিয়েছে, সেই সমস্ত সুযোগগুলো বা সেই সমস্ত নীতি ছাড়গুলো এখনই বাংলাদেশ ব্যাংক প্রত্যাহার করছে না এবং সেটি সামগ্রিকভাবে আগামী দিনের করোনা পরিস্থিতির বিবেচনা করেই তারা প্রত্যাহার করবে। তার মানে 2021 সালেও আসলে ব্যাংকগুলোর চূড়ান্তভাবে তাদের আর্থিক স্বাস্থ্যে বড় ধরনের ধাক্কা লাগার কোনো সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। কিন্তু করোনা পরবর্তী পরিস্থিতিতে যখন এই সমস্ত নীতি ছাড়গুলোর মেয়াদ শেষ হবে এবং ব্যাংকগুলো চূড়ান্তভাবে তাদের খেলাপি ঋণের হিসাবায়ন করবে, সেই সময় গিয়ে বোঝা যাবে আসলে কোন ব্যাংক ভালো আছে, কোন ব্যাংক খারাপ আছে। এবং সেই যে দুর্দিন, সেই দুর্দিনের জন্য এখনই ব্যাংকগুলোর আসলে প্রস্তুতি নেওয়ার সময়। আমরা জানি যে বৈশ্বিকভাবে পৃথিবীতে আপনার এই খেলাপি ঋণ এবং হচ্ছে যে নিট মুনাফা, এই দুইটা নির্দেশকই আসলে সবচেয়ে বেশি প্রভাবটা দেখা যাবে। আমরা যে ইতিমধ্যে দেখেছি যে বৈশ্বিকভাবে স্বীকৃত পৃথিবীর সব বড় ব্যাংকগুলো কিন্তু তাদের এই দুর্যোগকালীন এই সময়ে নিজেদের ভিত শক্তিশালী করার জন্য সঞ্চিতি এবং তাদের বাড়তি রিজার্ভ ইতিমধ্যে সংরক্ষণ করছে এবং বাংলাদেশের কিছু ব্যাংকও সেই পথেই হাঁটছে। কিন্তু অনেক ব্যাংকই হয়তো তাদের শেয়ার হোল্ডারদের মুনাফা বন্টনের নীতিতেই বেশি জোর দিচ্ছে। রাহাত, আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বণিক বার্তা নিউজ রুমের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন বণিক বার্তা নিউজ রুমে। দর্শক, আপনারা জানেন বণিক বার্তার এই নিউজ রুমে আমরা সাম্প্রতিক বিভিন্ন খবর ও তার পর্যালোচনা নিয়ে থাকি এবং সেই সঙ্গে বণিক বার্তায় প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ করে থাকি। আমাদের নিউজ রুমের এই সমস্ত পর্যালোচনা অনুষ্ঠান দেখতে আপনারা চোখ রাখুন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই। সেই সাথে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.bonikbarta.net এ। করোনা সৃষ্ট এই মানবিক বিপর্যয় থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে অচিরেই টিকা গ্রহণ করুন।